অনেক দিন থেকেই মন চাচ্ছিল একটু বের হয়ে আসি। মন চাইলে কি বের হয়ে যাওয়া যায়? নিশ্চয় নয়। তার জন্য অপেক্ষা করতে হয় একটা সময়ের, একটা মুহূর্তের, যথার্থ মুহূর্তের। তাই সময় করেই আমাদের এবারকার যাত্রা থাইল্যান্ডের উদ্দেশ্যে। এবার অনেকগুলো জায়গা ঘুরবো আমরা। কোরাল আইল্যান্ড, দ্য সেঞ্চুরি অফ ট্রুথ মিউজিয়াম, এমন অনেক সৌন্দর্যের অনেক কিছু। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের প্রায় টানে। তাই আশেপাশের কোন দেশে যাওয়া যায় সেটা নিয়ে প্ল্যান ছিল। একটু দেরি হয়ে গেল, কারণ ব্যাংক স্টেটমেন্টের একটা সমস্যা থাকার কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক, নতুন নতুন জার্নিতে নতুন দেশে যাওয়ার রিকোয়ারমেন্টগুলোতে অনেক কিছু জানা যায়, শেখা যায়। এটাই বা কম কি। সবসময় আকাশে উঠতে ভালো লাগে, আকাশের উপর থেকে মেঘ দেখতে, পাখির চোখে মানুষের ঘরবাড়ি দেখতে সবসময় ভালো লাগে। তাই সবসময় মন চায় উঠতে। কিন্তু আমাদের এই মধ্যবিত্ত জীবনের যে অভিপ্রায়, আকাঙ্ক্ষা সবসময় হয়ে উঠবে না হয়তো। তাই সময় লাগে, অনেক সময় লাগে উঠতে। আমরা এখান থেকে, অর্থাৎ ঢাকা থেকে 10টা 10-এ রওনা হই। ওখানে 1টা 1:30টার মধ্যে পৌঁছে যাই। তারপর ওখান থেকে একদম পাতায়া, ডিরেক্ট পাতায়া, মানে সুবর্ণভূমি এয়ারপোর্টে নামার পরেই ওখান থেকে বাস নিয়েছিলাম পাতায়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। খরচ পড়েছিল পার পারসন 143 টাকা, 143 বাত করে। সময় লেগেছিল 2 ঘন্টা। আমরা বরাবরই বাজেট ট্রাভেলার, যার কারণে সবসময় ভাবতে হয়েছে কখন কোথায় কম খরচে সব কিছু করা যায় এই ভাবনায়। যাই হোক, আমরা আমাদের এই 6 দিনের জার্নিতে, মানে 6 রাত 7 দিন থেকেছিলাম। আমাদের পুরোপুরি নির্ভর ছিলাম গুগলের কাছে। আগে থেকে কিছু ব্লগ, কিছু বিদেশি ব্লগ অবশ্যই কিছু দেখেছিলাম। এমনকি গুগলের আশ্রয় নিয়েছিলাম। গুগল থেকে কিন্তু উপর থেকে সবসময় শো করে আশেপাশে কোনো হোটেল কত রেট, এমন কিছু আর কি। তো এখানে ওয়াকিং স্ট্রিট, মানে সি বিচের আশেপাশে আমরা বাসা নিয়েছিলাম। আমাদের বাসা খুবই কাছে ছিল, যার কারণে দেখা গেল যে এখান থেকে আমাদের রাতে বসে থাকা, আড্ডা দেওয়া, একটু টাইম স্পেন্ড করা বিচের পাশে অনেক সহজ ছিল। মানে মাত্র 2 থেকে 3 মিনিটের পথ ছিল হোটেল থেকে। হোটেল তাজ এখানে 600 বাত করে নিয়েছিল, যা বাংলাদেশি টাকায় 3 দিনের জন্য নিয়েছিলাম 1800 বাত, যে বাংলাদেশি টাকা প্রায় 2000 টাকার মতো পড়েছে। 2000 টাকা করে পড়েছে, 6000 টাকা এরকম। আর রাতের বেলা এই জায়গাটা আসলে অসাধারণ থাকে। বিশেষ করে আমি যদি বলতে চাই, ওয়াকিং স্ট্রিট কখন যদি আপনারা আসেন দেখতে পাবেন। এখানে একটা রেড লাইট জোনের মতোই এরিয়াতে প্রচুর পরিমাণ ডান্স বার, গার্লস বার এবং এরকম আর কি হয় বিষয়াদি। আসলে অ্যাডাল্ট জোন যাকে বলা যায়। আমাদের মতো বাংলাদেশ থেকে, মানে কনজারভেটিভ কান্ট্রি থেকে যারা আসেন তারা অনেকে বিপদে পড়বেন। যারা ফার্স্ট টাইম আসেন হয়তো কখনো, যারা উন্নত দেশ ঘুরেনি, তারা ভাববেন হ্যাঁ কোন দেশে আসলাম বা কী আসে বিষয়। যদিও পূর্বে আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমি বেশ কিছু বছর উন্নত একটি দেশে ছিলাম, যার কারণে এগুলো সব কিছু আমার কাছে স্বাভাবিকই লেগেছে। অত অস্বাভাবিক কোনো কিছু লাগেনি। জীবনের ধরনের কারণে জীবন। যাই হোক, আমরা সকালবেলা উঠেই
হেঁটে কোরাল আইল্যান্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা ফেরিঘাটে যাব এবং ফেরিঘাট থেকে মাত্র 60 বাত করে 60 বাত, দুজনের 60 বাত করে আমরা কোরাল আইল্যান্ডে পৌঁছে গিয়েছিলাম, যা ছিল চমৎকার একটি জায়গা। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো ওখানে ফেরিঘাটের মধ্যে পৌঁছে যাব। আমরা এখন ওয়াকিং স্ট্রিট দিয়ে হাঁটছিলাম এবং আশেপাশের সকালে নিস্তব্ধতা দেখছিলাম। এখানে কিন্তু সকালে অনেক নিস্তব্ধ ওয়াকিং স্ট্রিটটা, কিন্তু সন্ধ্যার সময় এতটা নিস্তব্ধ নির্জন থাকে না কখনো। এখানে মানুষে পরিপূর্ণ থাকে, মানুষের জন্য হাঁটাই যায় না। প্রচুর পর্যটক আসে দেখতে, অনেকের ছেলে মেয়েরা ছোটদেরকে নিয়ে আসে দেখাতে, এখানে জায়গাটা দেখাতে। মানুষ উপভোগ করে আসে মাল্টিকালচার ডাইভার্সিটিটা দেখার জন্য। পাতার লেখাটা দেখা যাচ্ছে, যেটা বিখ্যাত লেখাটা। আর এই যে সমুদ্রটা সিয়াম বিচ, সিয়াম সাগর অসেন্য বলা যায় এটাকে, ঠিক আছে। আমরা উঠছিলাম এখান থেকে মাত্র 30 বাত করে পার পারসন, দুজনের 60 বাত খরচ হয়েছিল। আমরা কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের পাশে এক বিদেশি পর্যটক 3 জন বসেছিল। অনেকেই বিদেশি পর্যটক ছিল, আমাদের পাশেই বসেছিল। যিনি পাশে বসেছিল উনি সম্ভবত রোমানিয়ান থেকে এসেছিলেন, ইংলিশ বলতে পারে না। অনেক ট্রাই করেছিলেন কথা বলার জন্য। তার 2 মেয়েকে নিয়ে আসছিল, এক ভদ্রলোক, মধ্যবয়স্ক ভদ্রলোক। এই সব করে করে আমরা সৌন্দর্য দেখতে দেখতেই আমরা কোরাল আইল্যান্ডে একসময় পৌঁছে যাই। আর বিশেষ করে এই পানিতে যে মাছের যে লুটিপুটি, এটার খেলা দেখছিলাম প্রায়। আর আশেপাশে মানুষগুলো খুব উৎফুল্ল ছিল। আমরা আসলে পাশে বসে অনেকটা উপভোগ করেছিলাম। দূরে যে দেখা যাচ্ছে ওইটা কোরাল আইল্যান্ড। আসলে সত্যিকার অর্থে বলবো যে এই নীলচে পানির যে জগৎটা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছিল। এবং গরম থাকলেও আসলে গরমটা অত ছিল না এই সময়টাতে। জুলাই মাসের 10 তারিখে একটু গরম থাকলেও অতটা গরম বোধ করিনি, কারণ হলো প্রচণ্ড বাতাস ছিল সাগরের মধ্যে, যার কারণে সাগরের যে নির্জন বাতাস, হিমেল বাতাস আমাদের শরীরে বয়েছিল, যার কারণে এটাকে উপভোগ করেছিলাম আসলে। আর দূরে যখন বেশি সময় লাগেনি, প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছিল পাতায়া ফেরিঘাট থেকে কোরাল আইল্যান্ড আসতে। স্পিড বোটে আসলে হয়তো খুব দ্রুত আসা যায়, 300 বাত করে নেয়। সেই খরচ আমরা করতে চাইনি। আসলে ধীরে সুস্থেই যেতে চেয়েছিলাম, যেহেতু সকালবেলা উঠেছিলাম আসার জন্য। একটার সময় আমরা এখনও পৌঁছে গেলাম কোরাল আইল্যান্ডে। আসলে কোরাল আইল্যান্ডটা সত্যি অসাধারণ একটি জায়গা আমাদের জন্য। প্রথম একটা আইল্যান্ড আসলাম এখানে থাইল্যান্ডের মধ্যে, যা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছিল। আকাশটা একটু যদি মেঘলা ছিল, পরবর্তী সময় দেখা গেল যে আকাশের যে সানি ডে, মানে সূর্যের দৃষ্টি আমাদের উপর পড়লো আর কি, যার কারণে আসলে আরও বেশি সৌন্দর্য ধরা পড়লো। এই আসলে যত রৌদ্র থাকে তত ভালো দেখা যায় পরিবেশটাকে। আমার গুমুটে অবস্থা কখনোই আমার ভালো লাগে না। এখান থেকে সি বিচে, মানে সিয়াম বিচে আমরা গিয়েছিলাম। এখান থেকে আবার ছোট ক্যাব পাওয়া যায়, ক্যাবে করে আমরা সিয়াম বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখান থেকে 40 বাত করে পড়েছিল, একটু খরচ, একটু কস্টলি এই বিচের মধ্যে, তবুও আমরা এটাকে উপভোগ করেছিলাম। যাওয়ার পথে পাহাড়ের উপর দিয়ে যখন সাগরটা আসলে নিচু মনে হচ্ছিল আমরাই উপরে। এই জিনিসটা খুবই অসাধারণ ছিল আমাদের জন্য, উপভোগময় ছিল। আর প্রচুর বিদেশি পর্যটক ছিল আমাদের সাথে। তারাও ভিন্ন ভাষায় কথা বলছিল, আমরা বোঝার চেষ্টা করেছিলাম। আসলে তারা ইংলিশটা অত যে ভালো বুঝে তা না, তাদের সাথে কথা বলতে চেষ্টা করেছিলাম। তারা আসলে এমনি ফ্রেন্ডলি, বাট কথা বলতে চায় হয়তো, কিন্তু ভাষাগত সমস্যার কারণে তাদের সাথে অতটা বেশি কথাবার্তা বলা হয় না। পুরাতন বলবো যে বৃদ্ধ লোক থেকে ইয়াংরা একটু কথা বলে, হয়তো ইংলিশ টুকটাক বলে, মানে ওয়ার্ড দিয়ে হয়তো চালিয়ে যাওয়া যায় আর কি কোনো রকমভাবে। এই যে সিয়াম বিচটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি সুন্দর জায়গায়, সুন্দর বাতাস ছিল, পাশে ছিল পাথরের মাঝে আমরা বসেছিলাম নির্জন একটি জায়গায়। তারপরে আসলে গোসলের জন্য ওই রকম প্রস্তুতি নিয়ে আসা হয়নি, যার কারণে গোসলটা করতে পারিনি এখানে। তবে শরীরে পানিতে একটু ভিজিয়েছিলাম, সমুদ্রের পানিতে, এবং সৌন্দর্যটা দূর থেকে উপভোগ করেছিলাম। কাছে যেয়েও স্পর্শ করে উপভোগ করেছিলাম সমুদ্রের জলকে, নীল জলকে। আর সর্বোপরি বলবো যে সত্যি অসাধারণ, এই জার্নিটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল, উপভোগ্যময় ছিল।
যতদূর মনে পড়ে এখানে আসলেই সেই কখনো কখনো কোনো গানের কথা, কোনো কবিতার কথা মনে পড়বে আপনাকে। সেই নীলচে সাগরের নিয়ে যে একটা গান, নীল সমুদ্র পার হয়ে তোমার কাছে এসেছি, একটা গান ছিল আমাদের সময় খুব পপুলার ছিল। এটা তো বাংলা ছিল, মূলত এটা বিদ্যাভারতীর একটা হিন্দি গানের মসৃণ ছিল। মারিয়া পুষ্পিতা বর্ণ তিনি উপভোগ করেছিলেন এখানে সৌন্দর্যটা। আম, সমুদ্রের পাশের যে সৌন্দর্য, বাতাস, হিমেল বাতাস খুব উপভোগ্যময় হয়ে উঠেছিল তার কাছে, কারণ সে একটা এই বছরই খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। আমি নিজেও গিয়েছিলাম আসলে একটু রিক্রিয়েশন পাওয়ার জন্য, রিল্যাক্সেশন পাওয়ার জন্যই একটু বের হয়ে পড়া। না হলে জীবনটা মনে হলো যে আরও বেশি বেদনার, বেশি কষ্টের, আরও বেশি ট্রমার মধ্যে চলে যাচ্ছিলাম। এর জন্য একটু বেরিয়ে পড়ার জন্যই একটু একান্ত নির্জন দুজনে চলে আসা। একটু খরচ লাগলেও মনে হলো যে একটু দূরে কোনো একটা পরিবেশের মধ্যে বের হয়ে আসলে হয়তো ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায় হয়তো। এর জন্যই হয়তো আমাদের এই একটু কষ্ট করে হলেও বের হয়ে পড়া। না হলে জীবনটাকে কখনোই আসলে ময় হয়ে উঠবে না আমার কাছে মনে হয়। তাই আমি বলবো সবাইকে, আসলে ভ্রমণ সবসময় সুখের হয়, আনন্দের হয়। প্রিয় মানুষকে নিয়ে যদি কোথাও কোনো নির্জন কোনো একটা জায়গায় যদি চলে যেতে পারেন, আশেপাশে পরিচিত কোনো মানুষজন নেই, আমরা এই যে 6 রাত 7 দিন ছিলাম এখানে, কোনো সময়ই বাঙালিদের সাথে কমিউনিকেশন করিনি, বাঙালি কোনো রেস্টুরেন্টে যায়নি, ভিন্ন ধাঁচের খাবার খেয়েছি, ভিন্ন এনভায়রনমেন্টে ঘুরেছি। কারণ সে এসে বাঙালিদের খুঁজবো, বাঙালি ভাই খুঁজবো, বাঙালি পরিবেশ খুঁজবো, বাঙালি খাবার খুঁজবো। আমি যেখানে যাই সেখানেই চেষ্টা করি সেখানে নতুনত্ব পাওয়ার জন্য, নতুন কিছু দেখার জন্য, নতুন মানুষকে শেখার জন্য এবং নতুন ফুড আইটেমগুলো খাওয়ার জন্য। অনেকেই ভাবেন হয়তো এখানে হালাল হারাম নিয়ে চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। হারামের বিষয়টা বলবো, এখনও প্রচুর পরিমাণ হালাল রেস্টুরেন্ট রয়েছে, টার্কিশ কাবাব রয়েছে, হ্যাঁ, সাকানা ফুড রয়েছে, বিশেষ করে 7-11-এ প্রচুর পরিমাণ ব্যান্ত রয়েছে। যেহেতু আমি এক সময় 7-11-এ কাজ করেছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বললাম, 7-11-এর যে ফিশ কারি আছে সেইটা অসাধারণ। কারণ মাছে তো আমাদের কোনো হারাম হালালের বিষয় নেই, এখানে সামুদ্রিক মাছগুলো 7-11-এ যেটা পাওয়া যায় অসাধারণ ছিল। এটার সাথে যদি এক্সট্রা ভাত নিয়ে পরিপূর্ণভাবে সস্তায় খাওয়া যায় আসলে।